আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আছি তোমাদের সাথে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী নিয়ে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে ব্যাপারটা আজকে তোমাদেরকে আমি বোঝাবো সেটা হচ্ছে আজকে আছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী নিয়ে। তো সপ্তম শ্রেণীর যে ব্যাপারটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আজকে আমরা জানবো। সো আমরা কিন্তু যে অধ্যায়টি পড়ছি সেই অধ্যায়টি হচ্ছে অধ্যায় পঞ্চম, অধ্যায় 5 মানে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এ সম্পর্কে কিন্তু আজকে আমরা ডিটেলস জানবো। সো শুরুতেই আমরা যেটা করব যে আমরা একটু রিভাইজ করে নিব যাতে করে আমাদের পরবর্তী সময়ে মনে থাকার ক্ষেত্রে সুবিধা হয় এবং আমরা খুব সহজে মনে রেখে পরবর্তী যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো মাথায় আয়ত্ত করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আসলে সেজন্য কিন্তু আসলে আমরা এই রিভাইজ যে ব্যাপারটা সেটা কিন্তু করে থাকি। সো প্রথমে দেখো কি বলা হয়েছে, রাষ্ট্রের উন্নতি ও নাগরিকের যোগ্যতা দক্ষতার উপর অনেক অংশে নির্ভরশীল। সুনাগরিক দেশের জন্য হবে সম্পদ, আর তা না হলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। দেশের প্রগতি ও ব্যর্থতা উভয়ই নির্ভর করে নাগরিকদের সততা, দক্ষতা এবং দায়িত্ব কর্তব্য পালনের উপর। এজন্য নাগরিকদের হতে হবে সুনাগরিক। বর্তমান অধ্যায়ে সুনাগরিকের প্রয়োজনীয় গুণাবলী, এর প্রতিবন্ধকতা, গুরুত্ব ইত্যাদি দিক সম্পর্কে আমরা জানব। পার্ট 1-এ আমরা যেটা জানবো যে সুনাগরিকের গুণাবলী সম্পর্কে জানবো। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। নিচের ছকে সুনাগরিকের গুণাবলী কী কী তা উল্লেখ করা হলো। সো প্রথমত যে এখানে একটা ছক দেওয়া রয়েছে, সেই ছকে সুনাগরিকের যে সকল গুণাবলী রয়েছে সেই গুণাবলীর কথাগুলো বলা হয়েছে। যে প্রথমে আছে বুদ্ধি, দ্বিতীয়ত আত্মসংযম এবং 3 নাম্বার যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে বিবেক এবং বিচার রয়েছে। এখন আমরা কিন্তু জানবো যে সুনাগরিক হতে হলে যে আমাদের যে ব্যাপারগুলো প্রয়োজন সেই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু একটু ডিটেলস জানবো। যে বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার প্রয়োজন একটা সুনাগরিক হতে হলে। সুনাগরিক হতে হলে বুদ্ধি, আত্মসংযম এবং বিচার বিবেক আমাদের থাকা প্রয়োজন রয়েছে। তারপর বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, তা করেছি অলরেডি, যে সেখানে কিন্তু বেশ কিছু বিষয় উঠে আসে। দেখো, সুনাগরিকতা অর্জন করার রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা, কারণ সুনাগরিকের গুণগুলো পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আমাদের সমাজে রয়েছে নানা ধরনের অর্থ, সামাজিক ও রাজনৈতিক সমস্যা। এগুলো বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। নিচে বাংলাদেশের বিরাজমান এ সংক্রান্ত কয়েকটি প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করা হলো। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে নির্লিপ্ততা। সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, সে ব্যাপারগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। ব্যক্তি স্বার্থপরায়ণতা রয়েছে, দলীয় মনোভাব রয়েছে, অজ্ঞতা ও নিরক্ষরতা রয়েছে। তারপরে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ধর্মন্ধতা, দাম্ভিকতা, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক অনগ্রসরতা। তারপর যে ব্যাপারটা জেনেছি যে সুনাগরিকের প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে সেগুলো দূরীকরণের উপায়। কিছু কিছু ইম্পর্টেন্ট যে ব্যাপার রয়েছে সে ব্যাপারগুলো আজকেও আমি একটু আলোচনা করতে চাচ্ছি তোমাদের সাথে, যেহেতু এগুলো পূর্বেও আলোচনা করেছি ইন ডিটেলসে। সো আজকে খালি তোমাদেরকে একটুবার বলে যাব যাতে করে তোমাদের মাথায় ব্যাপারগুলো জাস্ট একটু থেকে যায়। উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সকল ধরনের অলসতা ও নির্লিপ্ততা পরিহার করে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে। দ্বিতীয়ত যে ব্যাপারটা আমরা জানি যে ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। দলীয় মনোভাব পরিত্যাগ করে সর্বজনীন মনোভাব পোষণ করতে হবে। শুধুমাত্র ধর্ম, বর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সম আচরণ এবং সম মনোভাব জাগ্রত করতে হবে। 5 নাম্বার যে ব্যাপারটা, দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একজন মানুষ যদি কল্যাণকর মতবাদ প্রদান করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতবাদকে স্তব্ধ করা যাবে না। অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। পরিশেষে বলা যায় সুশিক্ষা ও স্বশিক্ষায় শিক্ষিত নাগরিক সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 3 আলোচনা করব বাংলাদেশের অর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব। সো এটা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, এখন আলোচনা করব না। আর একটা জিনিস যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন। সো নাগরিকের অধিকার অর্জনের যে বেশ কিছু ব্যাপারগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে কিছু কিছু অধিকার রয়েছে যেগুলো নাগরিকের, সেগুলো কিন্তু আসলে জোরদার। যেমন জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, ধর্মচর্চার অধিকার, চুক্তি করার অধিকার, চিন্তা ও বিবেকের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতির অধিকার, পরিবার গঠনের অধিকার, সংস্কৃতি ও ভাষার অধিকার,
সো এই ব্যাপারগুলোর অধিকার কিন্তু আসলে একটা নাগরিকের রয়েছে, যেটা আসলে নাগরিক পেয়ে থাকবে, যে নাগরিকের অধিকার অর্জন করার যে ব্যাপারগুলো আছে, এই অধিকারগুলো আসলে নাগরিকের সমাজ থেকে বা রাষ্ট্র থেকে অর্জন করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু থাকে। তারপর দেখো, চিন্তা ও বিবেকের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতির আয়োজন, সভা সমিতি আয়োজন করার অধিকার, পরিবার গঠনের অধিকার, সংস্কৃতি ও ভাষার অধিকার, কর্ম লাভের অধিকার, স্বাস্থ্য ও শিক্ষা লাভের অধিকার, আইন মেনে চলার অধিকার, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার পাওয়ার অধিকার, স্বাধীন মতামত প্রকাশ করার অধিকার, রাষ্ট্রীয় পরিসরে জনপ্রতিনিধি নির্বাচন করার অধিকার। সো এই ব্যাপারগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, নাগরিকের যেমন অধিকার তো রয়েছে, তেমনই তো নাগরিকের দায়িত্বও রয়েছে বেশ কিছু। সো নাগরিকের দায়িত্বগুলো আজকে আমরা আলোচনা করব, যে কি কি দায়িত্ব আসলে নাগরিকের রয়েছে। সো প্রথমে দেখো, রাষ্ট্রের কাছ থেকে উল্লেখিত অধিকার অর্জনের পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিকের কতগুলো দায়িত্ব ও কর্তব্য আছে। এর মধ্যে প্রধান দায়িত্বগুলো হলো: 1, রাষ্ট্রের প্রতি অনুগত; 2, আইন মেনে চলা; 3, ভোটাধিকার প্রয়োগ করা; 4, নিয়মিত কর প্রদান করা; 5, সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা। সো রাষ্ট্রের প্রতি অনুগত, আমাদের যে প্রত্যেকটা ব্যাপার রয়েছে, যে আমাদের কিন্তু রাষ্ট্র রয়েছে এবং রাষ্ট্রের প্রতি কিন্তু আসলে আমাদের অনুগত থাকতে হবে। রাষ্ট্রের যে কোনো প্রকার সিদ্ধান্ত আসলে গ্রহণ করা হয়, সেই সিদ্ধান্তকে আমাদের সম্মান জানাতে হবে এবং রাষ্ট্রের ব্যাপারে কিন্তু আসলে হিংসামূলক বা বিদ্বেষমূলক কোনো আচরণ পেষণ করা যাবে না। সর্বোপরি রাষ্ট্রের প্রতি আমাদের অনুগত থাকতে হবে। আইন মেনে চলা, সো আমরা যদি একটা সুনাগরিক হই এবং আমরা যদি রাষ্ট্র থেকে রাষ্ট্রের যে আমাদের প্রতি যে অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো যদি ভোগ করি বা সুষ্ঠুভাবে যদি ভোগ করতে চাই, তাহলে কিন্তু আসলে রাষ্ট্রের প্রতি সম্মানবোধ থেকে আমাদের কিন্তু আসলে রাষ্ট্রের যে আইনগুলো রয়েছে, সেই আইনগুলো পালন করা কিন্তু আসলে অত্যন্ত অত্যাবশ্যক একটা ব্যাপার, যে আইন মেনে চলা। 3 নাম্বার যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা। সো আমাদের প্রত্যেকেরই তো ভোট দেওয়ার অধিকার রয়েছে। এই ভোট দেওয়ার অধিকারগুলো কিন্তু আসলে আমরা অর্জন করেছি এবং স্বাধীন দেশ হিসেবে কিন্তু আসলে স্বাধীন রাষ্ট্র হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিকেরই ভোট দেওয়ার অধিকার রয়েছে। সো ভোটাধিকার প্রয়োগ করা মানে প্রত্যেকে আমরা যাতে ভোট দিতে পারি এবং প্রত্যেকে যাতে ভোট দিতে পারে, সেই ব্যাপারগুলোও কিন্তু আসলে রাষ্ট্রের জন্য তোমাকে একটু কাজ করে ইনশিওর করে দিতে হবে। তোমাকে কিন্তু ব্যাপারগুলো তোমাকে নিয়ে একটু চিন্তা করতে হবে, যে নিয়মিত কর প্রদান করা। সো আমরা কিন্তু প্রত্যেকটা নাগরিক যারা রয়েছি তারা কিন্তু আসলে কর প্রদান করে থাকি, কারণ কর প্রদান করা হচ্ছে নাগরিকের অন্যতম দায়িত্ব। আমরা যেহেতু সরকারি থেকে সুযোগ সুবিধা নিচ্ছি বা রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের রাষ্ট্রকে কর প্রদান করতে হবে। সো কর প্রদান করা একটা নাগরিকের নিয়মিত দায়িত্ব। সরকারি কাজে সুষ্ঠুভাবে সম্পাদন করা, সরকারি কাজ যেগুলো হয়ে থাকে সেই কাজগুলোতে অনেক সময় কিন্তু বাধা দেয়া হয় অনেক ক্ষেত্রে। সো সেই কাজগুলোতে বাধা না দিয়ে, বাধাগ্রস্ত না করে সেই কাজগুলো সুষ্ঠুভাবে হতে দেওয়া এবং সুষ্ঠুভাবে সেই কাজগুলো সম্পাদন করতে দেওয়াও কিন্তু আসলে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সন্তানদের শিক্ষাদান করা, সো আমাদের যারা সন্তান রয়েছে প্রত্যেকের জনের সন্তানদের কিন্তু আসলে শিক্ষা দিতে হবে, কারণ আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে সুশিক্ষিত না করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে নগর, আমাদের যে দেশ, আমরা যে নাগরিক, আমরা কিন্তু একটা অশিক্ষিত জাতি হিসেবে পরবর্তী সময় থেকে যাব। সো সেই কারণে কিন্তু আসলে প্রত্যেকের সন্তানকে বা পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কিন্তু আসলে শিক্ষা দেওয়ার যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু একদম ইনশিওর করে দিতে হবে। তারপর দেখো, নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। সো নাগরিকের যে অধিকার এবং কর্তব্যগুলো নিয়ে যে আলোচনা করলাম, সেই অধিকার এবং কর্তব্যগুলো কিন্তু আসলে দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। এমন নয় যে দেশের কারোর জন্য প্রযোজ্য, কারোর জন্য প্রযোজ্য নয়, এটা কিন্তু একদম ইন টোটালি সকলের জন্যই প্রযোজ্য। এসব অধিকার ছাড়া নাগরিকের যথাযথ মানসিক বিকাশ সম্ভব হয় না। সো এইসব যে অধিকারগুলো রয়েছে নাগরিকের, সেই অধিকারগুলো ছাড়া কিন্তু আসলে নাগরিকের যথাযথ যে মানসিক বিকাশটা, সেই বিকাশটা কিন্তু সম্ভব হয় না। তাই নাগরিক নিজে এই অধিকারগুলো ভোগ করবে এবং অন্য নাগরিকরা যাতে ভোগ করতে পারে সেজন্য সচেতন থাকবে। তাই কি যেটা করা লাগবে সেটা হচ্ছে, নাগরিক নিজে এই অধিকারগুলো ভোগ করবে এবং যেটা করবে সেটা হচ্ছে অন্য নাগরিকরা যাতে ভোগ করতে পারে সেজন্য সচেতনও থাকতে হবে। উদাহরণস্বরূপ, নাগরিক নিজে শিক্ষিত হবে এবং অন্যকে শিক্ষিত করার কাজে সহায়তা করবে। সো উদাহরণস্বরূপ যদি বলতে যাই, যে নাগরিক নিজের কিন্তু শিক্ষিত হতে হবে নাগরিককে, এবং অন্য যারা শিক্ষিত হবে এবং অন্যকে শিক্ষিত করার কাজে সহায়তা দেবে। প্রত্যেক নাগরিক নিজ ধর্ম নিজে পালন করবে এবং অন্য ধর্মের লোক তাদের ধর্ম পালনে বাধা দিবে না। সো আমাদের এখানে একটা জিনিস খুব কমই হয়, কিন্তু আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু
হয় যে হিন্দু মুসলিম দাঙ্গা কিন্তু খুব বেশি হয়। সো আমাদের দেশের যে নাগরিকদের যে ব্যাপারগুলো রয়েছে সেখান থেকে আমরা একটা জিনিস জানতে পাই যে নাগরিকের প্রত্যেকের উচিত আসলে নিজ ধর্মকে নিজে প্রায়োরিটি দেওয়া এবং নিজ ধর্ম কিন্তু নিজেই পালন করবে, এবং অন্য ধর্মের যে লোকগুলো রয়েছে তাদেরকে কিন্তু তাদের ধর্ম পালনে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না, তাদেরকেও তাদের ধর্ম পালন করতে দিতে হবে যথাযথভাবে। নাগরিক নিজে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে এবং অন্যকে মতামত প্রকাশের সুযোগ দিবে এবং মতামতকে শ্রদ্ধা করবে। সো আমরা যেমন স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেরা যেমন নিজেদের মতামত পেশন করতে পারবো, তেমনই অন্য কাউকে তার মতামত পেশনের ক্ষেত্রে কোনো প্রকার বাধা কিন্তু দেওয়া যাবে না, তাকে তার মতামত পেশন করতে দিতে হবে। এবং যেটা করা লাগবে সেটা হচ্ছে যে অন্যের মতামতকে শ্রদ্ধাও দিতে হবে। যদি মতামত ওই রকম হয় বা শ্রদ্ধাজনিত হয় তাহলে কিন্তু তার মতামতকে শ্রদ্ধাও কিন্তু আমাদের করা লাগবে। এভাবে নাগরিক নিজের অধিকার ভোগের পাশাপাশি অন্যদের অধিকার সমুন্নত রাখার কাজে সহায়ক ভূমিকা পালন করবে। সো এভাবে নাগরিক যেটা করবে যে নিজেদের অধিকার রক্ষা করার পাশাপাশি কিন্তু অন্য যারা রয়েছে তাদের অধিকার এবং স্বাধীনতা যে টিকিয়ে রাখার জন্য বা স্বাধীনতা সুসন্নত রাখার জন্য কিন্তু আসলে সহায়ক ভূমিকা কিন্তু পালন করতে হবে। কোনোভাবেই কিন্তু আসলে একজনের অধিকার ভোগ যেন অন্যের অধিকার এবং স্বাধীনতা ভঙ্গের কারণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা জায়গায় লক্ষ্য রাখতে হবে যে তুমি যে অধিকার ভোগ করছো সেই অধিকার ভোগ করতে করতে যেন অন্যদিকে আরেকজনের স্বাধীনতা হরণ না হয়ে যায় সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে যে অধিকার আমরা ভোগ করতে যেয়ে যাতে আরেকজনের ক্ষতি না করে ফেলি বা আরেকজনের স্বাধীনতা হরণ না করে ফেলি, সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রাষ্ট্রের কাছে থেকে বিভিন্ন অধিকার ভোগের পাশাপাশি নাগরিক নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে সক্রিয় ভূমিকা পালন করবে। আজকাল রাষ্ট্রের উন্নয়ন অধিকার ভোগের চেয়ে নাগরিকের কর্তব্য পালনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। নাগরিককে তাই নিজের কর্তব্যগুলো ভালোভাবে জানতে ও বুঝতে হবে। উদাহরণস্বরূপ নাগরিক রাষ্ট্রের শৃঙ্খলা আইন শৃঙ্খলা মেনে চলবে, কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করবে, সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবে এবং রাষ্ট্রের উন্নয়ন সহায়ক সব ধরনের কাজে সহযোগিতা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। প্রকৃতপক্ষে নাগরিকের কর্তব্য পালনের মাধ্যমেই রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব হয়ে থাকে। সো প্রকৃতপক্ষে যেটা হয় যে রাষ্ট্রের আসলে প্রত্যেকটি নাগরিকের উন্নয়নের ফলে কিন্তু আসলে প্রকৃতপক্ষে রাষ্ট্রের উন্নয়ন ঘটে। সো আজকে যেই পর্যন্ত পড়িয়েছি, যদি তোমাদের কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। যেহেতু তোমাদের সাথে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে কমেন্ট সেকশন, সেক্ষেত্রে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা আমাদেরকে জানাবে, যাতে করে তোমাদের কমেন্টস থেকে আমরা কিন্তু পরবর্তী সময়ে তোমাদের সমস্যাগুলো জানতে পারি এবং সে সাথে সাথে কিন্তু আমরা তোমাদেরকে আবার সলিউশন করে দিতে পারি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, কারণ বেল আইকনটিকে ক্লিক করলে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর বেশি বেশি করে ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে, কারণ ফ্রেন্ডসদের কাছে শেয়ার করার মাধ্যমে কিন্তু তোমার যতটা প্রয়োজন তোমার ফ্রেন্ডসদেরও এর থেকে বেশি প্রয়োজন হতে পারে আমাদের ক্লাসগুলো। সেক্ষেত্রে তোমার যে ফ্রেন্ডসরা রয়েছে তারা কিন্তু আসলে আমাদের ক্লাসগুলো খুব ভালোভাবে পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।